আজকের গল্প রিকশাওয়ালা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। ময়দানে নধর পরিপুষ্ট গরুগুলো চড়িয়া বেড়াইতেছিল। ভদ্রলোক প্রথমে আঙুল নিয়া কাছাকাছি কয়েকটি, তারপর হস্ত সঞ্চালনের দ্বারা চারিদিকে ছড়ানো সবগুলি গরু দেখাইয়া বলিলেন, ওরা সব নাকি আদর্শবাদের জীবন্ত রূপক, জীবন্ত, বাস্তব ও প্রামাণিক রূপক। জীবন্ত যে, তাতে আর সন্দেহ কি, বাস্তব প্রমাণেই। বাংলার সমস্ত গোহাটা, মাঠঘাট ও গোপোষা গেরস্থ ঘরে প্রত্যক্ষ শহর ও মফস্বলের দুধের স্বাদগন্ধ ভোলা বা স্বাদগন্ধ না জানা ছেলেপিলেগুলোর সংখ্যা ও চেহারায় তথ্যমূলক এবং চিতার ধোঁয়া ও কবরের মাটিতে পরোক্ষ প্রমাণ। হোয়াট ঠিক না? তার ঢুলু ঢুলু লাল চোখে জল আসিয়া পড়িল। না চাহিতে গছানো সরকারি বিবৃতির মতো আমার পাঁজরে সজোরে আঙুলের খোঁচা মারিয়া স্বীকার করিলেন যে হুইস্কি খাইতেছিলেন। মোটে 4 পেগ। নেশা হয় নাই, নেশা হয় না। নতুন কন্ট্রাক্ট পাইলে, বিলের টাকা পাস হইলে, ট্যাক্সের নোটিশ আসিলে, ব্যাংকে কত ছিল, কত হইয়াছে আর কত হইবে ভাবিলে, এবং এরকম আরও কতগুলো বিশেষ বিশেষ উপলক্ষে বুকটা তার ধরফর করে। দিনের বেলায় খান। দিনে শুরু করা প্রায় অভ্যেস হয়ে গিয়েছে, কিন্তু নেশা হয় না। ময়দানে একটু হাওয়া খাইতে আসিয়াছেন। ভগবান যদি দয়া করেন, ফিরিয়া গিয়া আর গোটাচারেক পেগ খাইলে সন্ধ্যাতক নেশা লাগিতে পারে। বাঁচাই অসম্ভব দাদা। টাকায় 2 দুধ, তার অর্ধেক জল, তাও পাওয়া মুশকিল। রিকশাওয়ালা 6 আনা নিলে, শালা ব্লাডি ডাকাত। ওই হোটেল আর এই মনুমেন্ট, এইটুকু আসতে 6 আনা, 6 গন্ডা পয়সা। দেশ কি অরাজক! ভদ্রলোককে নামাইয়া দিয়া রিকশা রাখিয়া অ্যাসফল্ট দেওয়া ময়দানি ফুটপাতের প্রান্তে ঘাসের রাজ্যে আসিয়া রিকশাওয়ালা 2 হাতে পেট চাপিয়া উবু হইয়া বসিয়া কিছুক্ষণ কাশিয়াছিল। মনে আছে, ঘুংরি কাশিতে যেমন হয়, তেমনইভাবে হুস হুস শব্দে আটকানো দম টানিয়া টানিয়া। কেন কাশিয়াছিল জানি। রোজগারের সুবর্ণ সুযোগ আসিয়াছে। 10টা মিনিট বসিয়া থাকিতে হয় না। বেশি রেটে ভাড়া মেলে। কত জন্মের পুণ্য ফল। টাকার দামের পুরনো সংস্কারটা এখনও টিকিয়া আছে। টাকার দাম যে কমিতে পারে, ধারণাই আসে না। খরচ বাড়িয়াছে, সেটা ঠিক কথা, কিন্তু ভিন্ন কথা। তাই হরে দরে যাতে সমান না দাঁড়াইয়া যায়, সেজন্য এরা খরচ কমাইয়াছে। খাওয়ার বাবদেই বেশি যাই, এ খরচটা ছাঁটিয়াছে মোটা রকম। একদিন রাত 11টার পর কালীঘাট হইতে রিকশায় টালিগঞ্জ যাইতেছিলাম। রেলের পুলটার কাছে হঠাৎ রিকশা উল্টাইয়া ডিগবাজি খাইয়া রাস্তায় পড়িয়া গেলাম। খুব একচোট গালাগালি আর 82 শিক্ষা ওজনের একটা চর বসাইয়া দিব স্থির করিয়া গা ঝাড়িয়া উঠিয়া দেখি, রিকশাওয়ালা শটান মুখ থুবড়াইয়া রাস্তায় পড়িয়া আছে। চর মারার বদলে পানের দোকান থেকে শরবতের গ্লাসে পান ধোয়া জল আনিয়া লোকটির সেবা করিতে হইল। মাথার উপরে আকাশে চাঁদটা ছিল প্রায় আস্ত। রিকশাওয়ালাটিকে ভালো করিয়া দেখিব বলিয়াই যেন সেই সময়টুকুর জন্য চাঁদ জ্যোৎস্নার জোর খানিকটা বাড়াইয়া দিয়াছিল। লোকটির বয়স 30-এর নিচে। চিত হইয়া শোয়ার জন্য পেটের চামড়া খাদে নামাই ভাঁজ নাই, কিন্তু ভাঁজের দাগগুলো বেশ স্পষ্ট। মুখের চামড়া মরা শুকনো ট্যাংরার মতো সিটা। চিকন বিবর্ণ গোপের উপর বনেদি ধাঁচের চোখা দীঘল নাকটা সশব্দ শ্বাস টানার সঙ্গে ফুলিয়া ফাঁপিয়া উঠিতেছিল। দূরে সেই শ্বাস টানার শব্দ যেন আরও জোরে প্রতিধ্বনিত হইতে হইতে কাছে আগাইয়া আসিতেছিল। একটু পরে টের পাইলাম রেলগাড়ি আসিতেছে। প্রায় 1/2 মাইল লম্বা রেলগাড়ি টানিয়া একটা ইঞ্জিন আগুনের হলকা ছাড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ধীরে ধীরে আগাইয়া আসিয়া পরম উপভোগ্য বিরাট ঝনঝনির কলরবে পুলে উঠিয়া পড়িল।
তখন খেয়াল হয় নাই। আজ ময়দানে এই হৃদয়বান দার্শনিকের জীবন্ত উপমার কথায় মনে হইল সে রাত্রে কল্পনা করা হয়তো আমার উচিত ছিল যে রিকশাওয়ালা ও ইঞ্জিনটার একই হাঁপানি রোগ হইয়াছে। একটি খটকা শুধু মনে খচখচ করিতে লাগিল। রিকশাওয়ালা জিদ ধরিয়াছিল প্রতিদিনকার নিয়ম সে কিছুতেই ভাঙিবে না। খাইতে যদি হয় আমাকে পৌঁছাইয়া দিয়া, সোয়ারি পাইলে সোয়ারি লইয়া ফিরিয়া দুয়ানাই কেনা রুটি দুখানি বিনা পয়সায় পাওয়া ছোলার ডাল ও ছেঁচড়াটুকু দিয়া খাইবে। সামনের মিষ্টির দোকানে তাকে 6 আনার দুধ মিষ্টি খাওয়াইতে আমাকে যেরকম ধস্তাধস্তি করিতে হইয়াছিল, ইঞ্জিনে কয়লা দিতে কি ড্রাইভারের সেরকম হাঙ্গামা ও পরিশ্রম করিতে হয়? বেচারার করুণ দৃষ্টি দেখিয়া মনে হইয়াছিল আমাকে পুলিশেরও অধম ভাবিতেছে। আমি দাম দিলে অবশ্য সে খুশি হইয়া খাইত, কিন্তু আমি ইচ্ছে করিয়া দিই নাই, কেবল চুক্তির ভাড়াটা চুকাইয়া দিয়া বাকি পথটা হাঁটিয়া গিয়াছিলাম। আজকাল অভিযোগ শুনিতে পায় রিকশাওয়ালাদের পায়া ভারী হইয়াছে, সোলজারগুলোকে ঠকিয়ে মোটা পয়সা পাই, আমরা ডাকলে কথাই বলতে চাই না, স্পষ্ট মুখের ওপর বলে বসে মশাই যাব না। অনুযোগে যে পরিমাণ জ্বালা প্রকাশ পায়, কোনো রিকশাওয়ালা সেই অনুপাতে তেজ দেখাইয়া কোনো ভদ্রলোককে অপমান করিয়াছে বিশ্বাস করিতে পারিলে খুশি হইতাম। খুব খানিকটা খাতির আর সম্মান দেখায় নাই, সত্য বোধহয় শুধু এইটুকু। ট্যাক্সিওয়ালার হুমকি আর ঘোড়ার গাড়ির গাড়োয়ানের টিটকারিতে বাবুদের বেশি লাগে না, কিন্তু রিকশাওয়ালা জাতটাই নিরীহ গোবেচারী ভীরু। তাদের দেহ কাবু হয় জঘন্য শ্রান্তিতে, যা প্রায় ক্ষয়রোগ ও হাঁপানি রোগের সমবেত আক্রমণের মতো। মৃদু এবং স্লথ কিন্তু দুর্নিবার। মন কাবু হয় আত্মতুচ্ছতার কঠিন রোগে। সবাই গাল দেয়, হুমকি দেয়, ধমকায়। সবাই অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে। সুস্থ সবল তেজস্বী মানুষ কয়েক বছর রিক্সা টানিবার পর জীর্ণ শীর্ণ হইয়া ঝিমায়, বিশ্বাস করে যে রিক্সা টানাটাই চুরি করা বা ভিক্ষা করার মতো হেয় কাজ। লোকে যে রিক্সা চাপিয়া পয়সা দেয় সেটা শুধু অনুগ্রহ করা নয়, উদারতার পরিচয়ও বটে। রিক্সা টানার অপরাধ ক্ষমা করার উদারতা। অস্পৃশ্যরা কঠিন নোংরা কাজ করিয়া টিকিয়া থাকার সুযোগ পাওয়ার মধ্যে জাতওয়ালাদের যে উদারতা দেখিয়া কৃতজ্ঞতায় কৃতার্থ বোধ করে। নিরীহতম দু একটি কেঁচো হয়তো যুদ্ধের অস্বাভাবিক অবস্থার চাপে নিরীহ হেলে সাপ সাজিয়াছে, তাতেই চোখ কপালে উঠিয়া গিয়াছে অনেকের। ছদ্মবেশী বিষাক্ত সাপগুলি যে কিলবিল করিতেছে চারিদিকে, তাতে কোনো আফসোস নেই। এই নিপীড়িত ক্ষয়িষ্ণু মানুষগুলোর সহজ সৌজন্য আমাকে মুগ্ধ করে। ভয় বা খাতিরের বিনয় নয়, বকশিসের লোভের তোষামোদ নয়, খাঁটি সৌজন্য। অন্যের আন্তরিকতাকে চিনিয়া গ্রহণ করিয়া আন্তরিকতার প্রতিদান যার মর্মকথা। এই রেখো, হিয়া রখো। সোয়ারির গর্জন শুনিয়াও মোড়ের মাথার কাছে প্রধান রাস্তাটির উপরে সেখানে গাড়ির ভিড়ের মধ্যে রিক্সা থামানো গেল না। একটু আগাইয়া বাঁক ঘুরিয়া বাঁয়ের রাস্তায় ঢুকিয়া রিক্সাওয়ালা গাড়ি নামাইয়া রাখিল। সোয়ারি নামিয়া রিক্সাওয়ালার গালে একটা চড় বসাইয়া দিল। সোয়ারি বাবু নয়, লুঙ্গি পরা গেঞ্জি গায়ে গামছা কাঁধে শ্রেণীর মানুষ। সেখানে 20-25টা রিক্সা ছিল। রিক্সাওয়ালারা হাঁ করিয়া ছুটিয়া আসিয়া লোকটিকে ঘিরিয়া ধরিল। পথিকও জমিয়া গেল কয়েকজন। সোয়ারির সেদিকে খেয়াল আছে মনে হইল না। চড় মারিয়া নিজেই চমকিয়া উঠিয়া সে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে রিক্সাওয়ালার মুখের দিকে তাকাইয়া হতবম্বের মতো দাঁড়াইয়াছিল। হঠাৎ সে দুহাতে রিক্সাওয়ালার ঘণ্টা সমেত ডান হাতটি চাপিয়া ধরিল। মাপ কিজিয়ে ভাইয়া, কসুর হুয়া। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া সে আবার বলিল, মাই কভি ऐसा नहीं किया বলিয়া রিক্সাওয়ালার হাতটি তুলিয়া নিজের গালে চড় বসাইয়া দিবার চেষ্টা করিল। আরে রাম রাম! কতক্ষণ দুজনে অন্তরঙ্গ বন্ধুর মতো আলাপ করিয়াছিল জানি না। মিনিট 10 পরে বন্ধু আমাকে জোর করিয়া টানিয়া নিয়া গেলেন। বন্ধু বলিলেন, এতে সৌজন্যের কি আছে? তোমার গালে চড় মেরে কেউ যদি ওভাবে মাপ চায়, তুমিও তাকে ক্ষমা করবে? তাতে অন্তত এটুকু প্রমাণ হয় তো যে ও আমার চেয়ে ছোট লোক নয়।
বলিয়া আমি যোগ দিলাম, আমি শুধু ক্ষমা করতাম। ওদের মুখের ভাব দেখেছিলে, কথা শুনেছিলে? ক্ষমা করে ওরকম দিলদরিয়া হবার ক্ষমতা তোমার আমার নেই। সেই দিনই রিকশাওয়ালা মহাবীরের কাছে তার মুশকিলের কাহিনী শুনিয়াছিলাম। সোয়ারি নিয়া সে চেতলায় গিয়াছিল। একটি বিধবা স্ত্রীলোককে লইয়া কালীঘাটে আসে। কালীঘাটে আত্মীয়ের বাড়ি স্ত্রীলোকটি আর খুঁজিয়া পায় না। সঙ্গে একটি পয়সাও নাই। সন্ধ্যা হইয়া আসিয়াছে। মহাবীরেরও চেতলা ফিরিয়া যাওয়ার উপায় নাই। গাড়ি জমা দিতে হইবে। অনেক কষ্টে শেষে চেতলা এলাকার একটি গাড়ির খোঁজ করিয়া স্ত্রীলোকটিকে তাতে উঠাইয়া দিয়া রেহাই পাই। কালীঘাটে সোয়ারি পৌঁছাইয়া দিয়া গাড়িটি চেতলা ফিরিয়া যাইতেছিল। ও আপত্তি করল না মহাবীর? ভাড়া ফসকে যাবার ভয় ছিল তো। আপত্তি কিসের? মহাবীরের ভাড়াও তো একরকম ফসকাইয়া গিয়াছে। বাড়ি ফিরিয়া স্ত্রীলোকটি যদি ডবল ভাড়া দেয়, দেখা হইলে চেতলাই সেই রিকশাওয়ালা তাকে মহাবীর চেনে না, অর্ধেক মহাবীরকে দিবে, ভাড়া যদি অবশ্য না পাই। আজ সকালে যা ঘটিয়াছে সেটা শিশু শিক্ষার গল্পের মতো শোনাইবে। বেলা তখন 10:30। শহর ব্যস্ত, বিব্রত, উদ্বিগ্ন এবং একান্তভাবে আত্মকেন্দ্রিক। আমি অন্ধ বাবা, আমি অন্ধ ভিখিরি বাবা, আমায় পথটা পার করে দাও, অন্ধ বাবা। আরও কয়েক মিনিট এভাবে চেঁচানোর পর অন্য কেউ হয়তো তাকে পথ পার করিয়া দিত। একজন রিকশাওয়ালা আগেই কাজটা করিয়া ফেলিল। অন্ধকে যে দয়া করিল, ঘটনাক্রমে সে রিকশাওয়ালা, তাই উল্লেখ করিলাম। রিকশাওয়ালারাই শুধু অন্ধজনে দয়া করে একথা বলা উদ্দেশ্য নয়। আমি কি করিতেছিলাম? আমি দেখিতেছিলাম অন্ধকে কেউ পার করিয়া দেয় কি না, কে দেয় এবং কিভাবে দেয়। ধন্যবাদ।